আমার বাবা মারা যাওয়ার পরে আমাকে কোনো প্রকার জানানো হয়নি এবং আমাকে কোনো প্রকার বের করা হয়নি যে এক মুষ্টি মাটি দেবো। সেখান থেকে আমি আসি বগুড়া আসার পরে আমি বের হওয়ার 1.5 মাস আগে আমার মা মারা যায়। সেম কাহিনী, আমার মাকেও আমি মাটি দিতে পারিনি। দেশবাসীকে আমার সালাম, আসসালামু আলাইকুম। যখন তথাকথিত বিদ্রোহ হয় সেই সময় আমি ছিলাম খাগড়াছড়ি, মাটিরাঙ্গা থেকে আরো 20-30 কিলোমিটার দূরে। আমার বাসা বগুড়া সারাগান্ধী থানা। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। আমাদের ইউনিটে কোনো প্রকার ভাঙচুর, রাহাজানি, মারামারি কোনো কিছু হয়নি। 1 কোটি টাকারও ক্ষতি হয়নি, ক্ষয়ক্ষতি হয়নি। এই ক্ষয়ক্ষতি না হওয়ার কারণে আমাদেরকে 2 বছর অর্থাৎ 22 মাস, আনুমানিক 22 মাস আমাদেরকে তদন্ত করানো হয়েছে। আমাদেরকে ইউনিট থেকে হিলটেক্সে নিয়ে যাওয়া হয়েছে, হিলটেক্স থেকে আবার ইউনিটে নিয়ে আসা হয়েছে। মানে 100-150টা কোশ্চেন করা হয়েছে। আমার বাবা কি করতো? আমার বাবা বিএনপি করতো। আমি কোথায় পড়তাম? মাদ্রাসায় পড়তাম না হাই স্কুলে পড়তাম? এইগুলো অনেকগুলো জিয়ারা করতো। জিয়ারা করার পরে এইরকম বেছে বেছে যারা বিএনপি পন্থী অথবা জামাতপন্থী এদেরকে বেছে বেছে ধরে নাম লিস্ট করতো। এক পর্যায়ে একদিন আমরা পিটি প্যারেডে গেছি। পিটি প্যারেডে যাওয়ার পরে আমাদেরকে ডেকে এনে হ্যান্ডকাপ করে জেলখানায় প্রেরণ করা হয়েছে। যখন আমরা জেলখানায় যাই, আমি 11 মাস খাগড়াছড়ি জেলে থাকি। সেখান থেকে আমাদেরকে বদলি করা হয় কুমিল্লা কারাগারে 11 মাস থাকি। সেখান থেকে আমাকে বগুড়া নিয়ে আসা হয়। খাগড়াছড়ি জেলখানা থাকতে 2010 সালে আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পরে আমাকে কোনো প্রকার জানানো হয়নি এবং আমাকে কোনো প্রকার বের করা হয়নি যে এক মুষ্টি মাটি দেবো। সেখান থেকে আমি আসি বগুড়া আসার পরে আমি বের হওয়ার 1.5 মাস আগে আমার মা মারা যায়। সেম কাহিনী, আমার মাকেও আমি মাটি দিতে পারিনি, দেখতেও পারিনি। চেয়ারম্যান মেম্বাররা আসছিল আমাকে বের করার জন্য, কিন্তু আমাকে নেয়নি বা বের করেনি। তো সবচেয়ে বড় কষ্ট যে আমার বাবা মা মারা গেছে, আমি মাটি দিতে পারিনি। আমার বাবা মাকে মৃত্যুর পরে আমার জন্মদাতা পিতামাতা আমি তাদেরকে দেখতে পারিনি। সবচেয়ে বড় কষ্ট এটাই। এই স্বৈরাচারী হাসিনা আমাদেরকে এমনভাবে একটা সিস্টেম করে দিয়ে গেছে যা আমরা এখনো পর্যন্ত সহি সালামতে খাইতে পারি না, ভরণ পোষণ করতে পারি না, আমাদের স্ত্রী সন্তানকে ভালোভাবে ভরণ পোষণ করতে পারি না। দেশবাসীর কাছে আমার প্রশ্ন, আপনাদের সন্তান আপনারা তো ভালোভাবেই আছেন। আমার মেয়ে অনার্সে পড়ে, ভালো ভরণ পোষণ দিতে, ভালো খাওয়া দাওয়া দিতে, ভালো খাবার মুখে তুলে দিতে আমরা আজও পর্যন্ত পারিনি। আমরা তো উচ্চ ফ্যামিলির না, আমাদের তো টাকা পয়সা নেই। যদি টাকা পয়সা থাকতো তাহলে আমরা বিডিআর সৈনিকে যাইতাম না, আমরা বিডিআরে ভর্তি হইতাম না। তো আমাদেরকে এই ধরনের কাহিনীটা করা হলো কেন? আমার বাড়ি বগুড়া বিধায় আমাকে এই ধরনের 7 বছর সাজা দেওয়া হয়েছে। আমার কোনো দোষ ছিল না, 4 আনা পয়সার দোষ, 1 টাকার ক্ষতি হয়নি আমার ইউনিটে, কোনো প্রকার দোষ আমার ছিল না। আমাকে 7 বছর দেওয়া হয়েছে। আমার বগুড়া থেকে আরো 8-10 জন আছে, তাদেরকেও দেওয়া হয়েছে 5 বছর 7 বছর করে জেল। সর্বপ্রথমে চাই আমাদের যে বাবা সমতুল্য 24 সেনা কর্মকর্তাদের 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, এই হত্যার বিচার। দ্বিতীয়ত চাই আমার সাথী ভাইয়েরা ফাঁসির আসামি, লাইফ সাজার আসামি জেলখানায় বন্দি আছে, এই ভাইদেরকে মুক্তি। তারপরে চাই আমাদের যে ক্ষতিগ্রস্ত বিডিআর, চাকরিচ্যুত বিডিআর, আমরা বাইরে আছি নিরুপায়, আমরা খুব কষ্টে দিন অতিপাত করছি। এদেরকে পূর্ণ বহাল করা হোক, আমাদেরকে সকল সুযোগ সুবিধা আমাদেরকে দেওয়া হোক। আমি এটাই সবার কাছে অনুরোধ করছি, প্রধান উপদেষ্টার কাছে, স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের ডিজি সাহেব ছিলেন, আমি তখন চাকরি করছি ওনার আন্ডারে, উনি তো ভালোভাবে জানেন। আর যদি আমাদের এটা যদি বিদ্রোহ হয়, তাহলে বিদ্রোহ হয় তাহলে বিদ্রোহটা কোনটা? বিদ্রোহ সৈনিককে কোনোদিন বেঁচে রাখে না, আমাদেরকে বেঁচে রাখলো কেন? যদি বেঁচে রাখে তাহলে এটা বিদ্রোহ না। এটা তদন্ত, কোনো কিছু তদন্ত করা যাবে না, করতে হবে না। একমাত্র সাগর রুনির হত্যার যে চার্জশিট 101 বার 7 বার চেঞ্জ করা হয়েছে, এই একটা শুনলে যথেষ্ট যে সাগর রুনির হত্যার চার্জশিট 105-7 বার চেঞ্জ করা হলো কেন? সাগর রুনি হত্যার মামলার চলমান হয় না কেন? মামলা তো এটাই। পিলখানাতে যে আমাদের কেন্দ্রীয় মসজিদের ইমামকে হত্যা করা হলো কেন? ইমাম কি বিদ্রোহ করছে? আমরা যদি বিদ্রোহ করি, ইমাম কি বিদ্রোহ করছে নাকি? ইমামকে হত্যা করা হলো কেন?